হাই হ্যালো, ওয়েলকাম করছি নতুন একটা ক্লাসে। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে জসিমউদ্দিন, বাংলা সাহিত্য ধারার একজন অন্যতম লেখক। এই জসিমউদ্দিন থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই মোটামুটি প্রশ্ন আসে থাকে। সো আজকে জসিমউদ্দিনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিব। শুরু করা যাক। জসিমউদ্দিন জসিমউদ্দিনের জীবনকাল হচ্ছে 1903 থেকে 1976। এই যে 1903 সাল, এই 1903 সালের ডিসেম্বর মাসে সম্ভবত আধুনিক বিমান চলাচলের সূচনা ঘটেছিল। আধুনিক বিমান চলাচল এই 1903 সালে। জসিমউদ্দিনের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। জসিমউদ্দিনের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। তার প্রকাশিত প্রথম কবিতা ছিল মিলন গান, 1921 সালে মুসলিম ভারত পত্রিকা। জসিমউদ্দিনের প্রকাশিত প্রথম কবিতা মিলন গান 1921 সালে প্রকাশিত হয়েছে মুসলিম ভারত পত্রিকায়। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রাখালি। এই যে রাখালি কাব্যগ্রন্থটা, এটার 14টা কবিতার ভিতরে কবর কবিতাটা হচ্ছে উল্লেখযোগ্য, যেটা কল্লোল পত্রিকায় প্রকাশ পেয়েছে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। 14টা কবিতার মধ্যে অন্যতম কবিতা হচ্ছে কবর। এই কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশ পেয়েছিল। এই যে কল্লোল পত্রিকা, এটা 50তম বিশেষে আসছে যে কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে। এটা আমাদের 50তম বিশেষের কোয়েশ্চেন ছিল। এবার আমরা দেখব নকশিকাথার মাঠ। তার লেখা নকশিকাথার মাঠ হচ্ছে একটা কাহিনী কাব্য বা গাথা কাব্য। এই নকশিকাথার মাঠ হচ্ছে গ্রামীণ জীবনের মাধুর্য নিয়ে লেখা। আর এই নকশিকাথার মাঠের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রূপাই এবং সাজু। এই রূপাই এবং সাজু উভয় চাষার ছেলে মেয়ে। তার ইংরেজি অনুবাদ হচ্ছে ফিল্ড অব দি এমব্রয়ডারি কিল্ট। ফিল্ড অব দি এমব্রয়ডারি কিল্ট, যেটা লিখেছে ইএম মিলফোর্ড। এটা মিলন দিয়ে মনে রাখা যায়। এই ফিল্ড অব দি এমব্রয়ডারি কিল্ট হচ্ছে এই রাখালির একটা অনুবাদ। রাখালি না, নকশিকাথার মাঠ। এই ফিল্ড অব দি এমব্রয়ডারি কিল্ট হচ্ছে নকশিকাথার মাঠের, নকশিকাথার মাঠ। এই ফিল্ড অব দি এমব্রয়ডারি কিল্ট এটা হচ্ছে নকশিকাথার মাঠের একটা অনুবাদ, যেটা লিখেছিল এই অনুবাদটি ইএম মিলফোর্ড। এটাকে মিলন দিয়ে মনে রাখা যায়। এইবার আমরা দেখব তার লেখা কবিতা সংকলন সুচয়িনী। তার লেখা কবিতা সংকলন সুচয়িনী 1961 সাল। তারপরে দেখব সজন বাদিয়ার ঘাট। তার লেখা সজন বাদিয়ার ঘাট, যেটা প্রকাশ পেয়েছে 1934 সালে। এটি একটি কাহিনী কাব্য, যেটা জিপসি র্যাফ নামে ইউনেস্কোর উদ্যোগে 1969 সালে অনুদিত হয়েছিল। তার লেখা কাহিনী কাব্য হচ্ছে সজন বাদিয়ার ঘাট। এই সজন বাদিয়ার ঘাট জিপসি র্যাফ নামে ইউনেস্কোর উদ্যোগে 1969 সালে অনুদিত হয়েছিল। এই এই যে সজন বাদিয়ার ঘাট, এই সজন বাদিয়ার ঘাটের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে সজন এবং দুলি। সজন বাদিয়ার ঘাটের উল্লেখযোগ্য চরিত্র হলো সজন এবং দুলি। এবার দেখব তার লেখা এক পয়সা বাসি। তার লেখা এক পয়সার বাসি কাব্যের বিখ্যাত কবিতা ছিল আসমানি। তার লেখা এক পয়সার বাসি কাব্যের বিখ্যাত কবিতাটি হলো এই যে আসমানি। এইবার আমরা দেখব তার লেখা অন্যান্য যে রচনাগুলো রয়েছে সেগুলো। প্রথমে আমরা নোট করেছি এক পয়সার বাসি কাব্যের অন্যান্য যে কবিতা। এক পয়সা বাসির কাব্যের অন্যান্য কবিতা ছন্দে ছন্দে মনে রাখবো আমরা। হ্যাঁ, এক পয়সার বাসি কাব্যের অন্যান্য কবিতাগুলো ছন্দে ছন্দে মনে রাখবো। ছন্দে আমরা লিখেছি কি, মা রূপবতী সকিনার ধান ক্ষেতের বালুচরে মাটির কান্না শুনতে পায়। আবার বলছি, মা রূপবতী সকিনার ধান ক্ষেতের বালুচরে মাটির কান্না শুনতে পায়। এই যে মা, এই মা থেকে হলো মা যে জননী কান্দে। এই মা থেকে মা যে জননী কান্দে। এই মা থেকে মা যে জননী কান্দে। তারপরে কি, তারপরে হচ্ছে এখানে রূপবতী, তারপর হচ্ছে সকিনা, তারপর হচ্ছে ধান ক্ষেত, তারপর হচ্ছে বালুচর, তারপর হচ্ছে মাটির কান্না। আশা করি খুবই ইজি হবে।
খুবই সহজ একটা ট্রিক্স, ছন্দটা মুখস্থ রাখলে আর কোনো চিন্তা করতে হয় না। মা রূপবতী সখিনার ধান ক্ষেতের বালু চরে মাটির কান্না শুনতে পায়। এই মা থেকে হলো মা যে জননী কান্দে, শুধু এটুকু মনে রাখতে হবে, মা থেকে মা যে জননী কান্দে। ওকে, সো এইবার হচ্ছে যাব আমরা নাটকে। নাটক, এই নাটকের ভিতরে দেখব নাটকগুলো আমরা ছন্দে লিখে ফেলেছি এখানে। বাঁশের বাঁশির মায়াই পরে পদ্মা পারে মালা নিয়ে পল্লীবধূ নৃত্য করে। আই রিপিট, বাঁশের বাঁশির মায়াই পরে পদ্মা পারে মালা নিয়ে পল্লীবধূ নৃত্য করে। এই বাঁশের বাঁশি আর মায়া থেকে হচ্ছে গ্রামের মায়া, তারপর হচ্ছে মালা থেকে হচ্ছে মধুমালা, আর এই যে পল্লীবধূ। আশা করি বোঝা গিয়েছে। খুবই সোজা একটা ছন্দ, বাঁশের বাঁশির মায়াই পরে পদ্মা পারে মালা নিয়ে পল্লীবধূ নৃত্য করে। এই যে বাঁশের বাঁশি, মায়া থেকে গ্রামের মায়া, আর এই যে মালা থেকে মধুমালা, এই যে পল্লীবধূ। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে উপন্যাসে। এই যে উপন্যাস, উপন্যাসের ভিতরে প্রথমে লিখেছি আমরা বোবা কাহিনী। এই যে বোবা কাহিনী খুবই উল্লেখযোগ্য একটা উপন্যাস। এই বোবা কাহিনী হচ্ছে প্রান্তিক চাষার প্রতি মহাজনের অত্যাচার নিয়ে লেখা। এই বোবা কাহিনীটা প্রান্তিক চাষের প্রতি মহাজনের অত্যাচার নিয়ে লেখা। এখানকার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বছির, আরজান, আজহার এবং রহিমউদ্দিন। এই বোবা কাহিনী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কারা, এটা কিন্তু এমসিকিউতে চলে আসে যে বোবা কাহিনী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কারা। উল্লেখযোগ্য চরিত্রের ভিতরে রয়েছে বছির, আরজান, আজহার এবং রহিমউদ্দিন। এবার দেখবো তার মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস কোনটি। তার মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস হচ্ছে বৌটু বাণীর ফুল। তার মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস বৌটু বাণীর ফুল, যেটা হচ্ছে বিউটি বানু দিয়ে মনে রাখা যায়। এই বৌটু বাণীর ফুল যদি মনে রাখা কঠিন হয়, এই বিউটি বানু দিয়ে মনে রাখা যায়। এবার দেখবো তার লেখা গল্প গ্রন্থ। তার লেখা গল্প গ্রন্থের মধ্যে রয়েছে বাঙালির হাসির গল্প। তার লেখা গল্প গ্রন্থের মধ্যে রয়েছে বাঙালির হাসির গল্প, যেটা ফোক টেলস অফ বাংলাদেশ নামে ইউনেস্কোর উদ্যোগে অনুদিত হয়। এই যে তার লেখা বাঙালির হাসির গল্প, এটা ফোক টেলস অফ বাংলাদেশ নামে ইউনেস্কোর উদ্যোগে অনুদিত হয়েছিল। এবার দেখবো তার লেখা ভ্রমণ কাহিনী। এই যে তার লেখা ভ্রমণ কাহিনী, এটা আমরা কি লিখেছি, হলদে পীরের দেশে মানুষ বড়, জার্মানির শহরে মুসাফির বড়। আবার বলছি, হলদে পীরের দেশে মানুষ বড়, জার্মানির শহরে মুসাফির বড়। ঠিক আছে, এই হলদে পীরের দেশ থেকে হলদে পীরের দেশ, আর এই যে মানুষ বড় থেকে যে দেশে মানুষ বড়, এই যে দেশে মানুষ বড়। আর জার্মানির শহরে, এই যে জার্মানির শহরে, এটা হচ্ছে জার্মানির শহরে ও বন্দরে চলে মুসাফির। ঠিক আছে, জার্মানির শহরে, এই যে মুসাফির লিখেছি আমরা, এটার পুরো রূপটা হচ্ছে জার্মানির শহরে ও বন্দরে চলে মুসাফির। তার এগুলো হচ্ছে ভ্রমণ কাহিনী। সো ক্লিয়ারলি আমরা হচ্ছে ছন্দে ছন্দে প্রত্যেকটা টপিক তার এখানে আলোচনা করে দিয়েছি। আমরা আশা করি জসীমউদ্দিনের এই ক্লাসটা করলে জসীমউদ্দিন থেকে কোনো প্রশ্নে আর আটকানোর কোনো চান্স নেই। 1 মার্ক ইনশাআল্লাহ 100% কমন। ধন্যবাদ, টেক কেয়ার, টাটা।